নমস্কার, আমি ঋতব্রত। আজব দেশের গজব কথার আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। তবে কি রাহুল গান্ধী নন, মমতা ব্যানার্জি হতে চলেছেন ইন্ডি জোটের পরবর্তী মুখ? অন্ততপক্ষে যা ঘটনা প্রবাহ তাতে সেটাই মনে হওয়া স্বাভাবিক। কদিন আগেই এনসিপি নেতা শরদ পাওয়ার, অত্যন্ত বিচক্ষণ একজন নেতা, বর্ষিয়ান নেতা, তিনি বলেছেন যে এই মুহূর্তে মমতা ব্যানার্জি সবচেয়ে সঠিক লোক যিনি ইন্ডি অ্যালায়েন্সের নেতৃত্বভার গ্রহণ করতে পারেন। মোটামুটি একই কথার প্রতিধ্বনি আমরা শুনতে পাই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের কণ্ঠেও। অখিলেশ যাদব এমনিতে রাহুল গান্ধীর খুব ভালো বন্ধু, তাদের মধ্যে সমীকরণ খুবই ভালো। সেই সমাজবাদী পার্টিও কিন্তু মনে করছে মমতা ব্যানার্জির এখন নেতৃত্বভার গ্রহণ করা উচিত। কেন এমন মনে হচ্ছে সবার, এবং রাহুল গান্ধীর বিরুদ্ধেই বা এত অসন্তোষ কেন, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। দেখুন, প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে রাহুল গান্ধী একজন নেতা হিসেবে কিন্তু যথেষ্ট সফল হতে পারছেন না। এই যে লোকসভা ভোটের রেজাল্টটি হলো, এবং সেখানে আমরা দেখলাম ইন্ডিয়া অ্যালায়েন্স যথেষ্ট ভালো রেজাল্ট করেছে, অন্ততপক্ষে গত দুটো লোকসভার তুলনায়, যেখানে এই পার্টিগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং তাদের আসন সংখ্যা অত্যন্ত কমে গিয়েছিল। সেখান থেকে তারা কিছুটা রিকভার করেছে, সবাই একসাথে লড়েছে, 234টা আসন পেয়েছে। কিন্তু তবেও যেটা ঘটেছে সেটা কিন্তু অস্বীকার করা যায় না। সেটা কি, এই সব দলগুলো যথেষ্ট বড় বড় দল, কংগ্রেস, আরজেডি, সমাজবাদী পার্টি, ডিএমকে, তৃণমূল কংগ্রেস, এনসিপি, শিবসেনা, এরা সবাই মিলে একসাথে 234টি আসন পেয়েছে। এবং বিজেপির এটা 3 নম্বর টার্ম হবে, তারা একাই 240টি আসন পেয়েছে। হ্যাঁ, তারা যে 400 পারের স্লোগান দিয়েছিল সেখান থেকে বহু দূরে তারা আটকে গিয়েছে, কিন্তু তবুও কিন্তু দেশের মানুষ বিজেপির ওপরই ভরসা রেখেছে। একটি পার্টি 240টা আসন একা পাচ্ছে, এটা কিন্তু 2014 সালের ইলেকশনের আগে খুব একটা স্বাভাবিক ব্যাপার ছিল না। ইদানিং কালের মধ্যে কংগ্রেসের সব থেকে ভালো রেজাল্ট হয়েছে বলে মনে করা হয় 2009 সালে। সেখানেও কিন্তু কংগ্রেসের আসন 240 ছোঁয়নি, 206ই আটকে গিয়েছিল। অর্থাৎ বিজেপি কিন্তু এবার যথেষ্ট ভালো ফলাফল করেছে, কিন্তু এমনভাবে কংগ্রেস বিষয়টিকে মার্কেটিং করতে চাইছে যে বিজেপি অত্যন্ত খারাপ রেজাল্ট করেছে এবং তারা খুব ভালো রেজাল্ট করেছে। কংগ্রেস এবার পেয়েছে কটা আসন? 99টি আসন, পরে একজন নির্দল যোগ দেওয়াতে 100টা আসন। মূল বিরোধী পার্টি 100টা আসন পাচ্ছে, আর যে শাসক পার্টি রয়েছে, অর্থাৎ শাসক দল যে অ্যালায়েন্স তৈরি করেছে তার যে মূল পার্টি, সে বিজেপি, তারা কিন্তু একা 240টি আসন পেয়েছে। একদিকে 240, একদিকে 99। এই অবস্থায় যেখানে রাহুল গান্ধীর আরও কি করে ভালো রেজাল্ট করা যায় সেদিকে মন দেওয়াটা বেশি প্রয়োজনীয় ছিল, সেটি না করে তিনি এমন একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করলেন যে কংগ্রেস জিতে গিয়েছে, বিজেপি হেরে গিয়েছে। দেশের মানুষকে কিন্তু বোকা বানানো এখন আগের মতো সহজ নয়। তার কারণ এখন মানুষের কাছে অনেক বেশি রিসোর্সেস রয়েছে, ইউটিউব রয়েছে, নানা সোশ্যাল মিডিয়া রয়েছে, ইচ্ছে করলেই তারা পেছনের ঘটনাবলী দেখে নিতে পারে। রাহুল গান্ধী একটা কনস্টিটিউশন বুক পকেটে রেখে ভাবলেন যে গোটা মানুষকে, গোটা দেশের মানুষকে তিনি কনস্টিটিউশনের পাঠ দেবেন। মানুষ ভুলে গিয়েছে 1975 সালের কথা। ইভেন মানুষ ভুলে গিয়েছে 2004 থেকে 14 সাল পর্যন্ত কিভাবে কংগ্রেস কনস্টিটিউশনকে খুন করেছিল। এই সব কিছু কি মানুষ ভুলে গিয়েছে? মনমোহন সিংয়ের মতো একজন লোককে কি করে একটি পুতুলে পরিণত করে রেখেছিল একটি পরিবার, মানুষ ভুলে গিয়েছে? অত সহজ প্রধানমন্ত্রী হওয়া? রাহুল গান্ধীর ওপর কিন্তু মানুষের ভরসা আগেও ছিল না, এখনো খুব একটা নেই বলে মনে হচ্ছে না। তিনি ন্যায়যাত্রা ইত্যাদি করে যে পরিমাণ সাপোর্ট আদায় করেছিলেন, নিজেই সেটা আবার ধ্বংস করে দিয়েছেন। কি করে? তিনি এতটাই অহংকারী এবং উদ্ধত হয়ে গেলেন 2024 সালের ইলেকশনের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর, এবং তিনি বিরোধী দলনেতা হওয়ার পর তিনি ভাবলেন যে হরিয়ানা, মহারাষ্ট্রের মতো জায়গায় আমরা একাই বেরিয়ে যাব, আমার শরিকি দলকে দরকারই নেই। অর্থাৎ কংগ্রেসের পলিসি খুব পরিষ্কার, যেখানে আমরা শক্তিশালী সেখানে আমরা পাত্তাই দেব না অ্যালায়েন্সকে, অন্যান্য দলগুলোকে। যেখানে আমরা দুর্বল সেখানে অ্যালায়েন্সের কাঁধে ভর করে আমরা এগিয়ে যাব। এটা কেন মানবে শরিকি দলগুলো? সুতরাং তারা মানছে না, একটা ডিসপিউট তৈরি হচ্ছে, তারা পার্লামেন্টে একসাথে প্রতিবাদ করছে, সব ঠিক আছে, কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে কিন্তু কোনো কিছুই সঠিক জায়গায় জায়গায় নেই, কোনো কিছুই ঠিক নেই, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এই জন্য ছাই চাপা আগুনের মতো হঠাৎ হঠাৎ
আমরা দেখছি ফুলকিগুলো বেরিয়ে আসছে এবং সেটা কিন্তু এখন যথেষ্ট হারে বেরোচ্ছে। আগে এক দুটো কমেন্ট আসতো, এখন কিন্তু ভুরি ভুরি কমেন্ট বেরিয়ে আসছে। অর্থাৎ আপনি কতদিন আর আগুনকে ছাইচাপা দিয়ে রাখতে পারবেন? আপনি কতদিন আর শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন? কোনো না কোনো সময় তো সেটা প্রকাশিত হবেই। রাহুল গান্ধীর নেতৃত্ব কিন্তু কেউ মানতে পারছে না। হরিয়ানা, মহারাষ্ট্রে এই ঔদ্ধত্যপূর্ণ ব্যবহারের জন্য, যেখানে সবাই ভেবেছিল যে কংগ্রেস ভালো রেজাল্ট করবে, এবং গত লোকসভা ভোটের নিরিখে কিন্তু সত্যি ইন্ডিয়া অ্যালায়েন্স এই দুটো রাজ্যে যথেষ্ট ভালো ফলাফল করেছিল। মনে করা হচ্ছিল এই দুটো রাজ্যে ক্ষমতা উল্টানোটা বা পাশা উল্টানোটা যা সময়ের অপেক্ষা। সেখানে দেখলাম উলটপুরাণ রচিত হলো। বিজেপি একদম উড়িয়ে দিল কংগ্রেসকে। অর্থাৎ এই যে ফলাফলটা এলো সেটা কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্বে অক্ষমতার একটা পরিচয় বহন করে। সেটা কিন্তু সবাই বুঝছে এবং সেই জন্যই ধীরে ধীরে এই শটটা আরো প্রবল হচ্ছে। ইন্ডিয়া অ্যালায়েন্স কোথায় ভালো রেজাল্ট করছে? যেখানে কংগ্রেস নয়, যেখানে কোনো শরিকি দল বিজেপির সাথে সরাসরি ফাইট করছে। যেমন ঝাড়খণ্ডে ইন্ডিয়া অ্যালায়েন্সের হয়ে লড়াইটা কে করছে? ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কিন্তু বিজেপিকে আটকে দিয়েছে। পশ্চিমবঙ্গে যে বাই ইলেকশন হলো সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপিকে আটকে দিল। অর্থাৎ শরিক দলগুলো বিজেপির বিরুদ্ধে ভালো পারফরমেন্স দেখাচ্ছে এবং কংগ্রেস দুর্বল পারফরমেন্স দেখাচ্ছে। একটি অ্যালায়েন্সে পারফরমেন্সই আলটিমেট মাপকাঠি হওয়া উচিত। সেই জন্য সেই নিরিখেও কিন্তু অনেকেই চাইছে না যে কংগ্রেসের কোনো নেতা বা রাহুল গান্ধী যার সংখ্যার বলে এই নেতৃত্ব বা এই নেতৃত্বে থেকে যান। কারণ সংখ্যার বলে কংগ্রেস সবসময় এগিয়ে থাকবে, কারণ তারা 286টি আসনে বিজেপির সাথে সরাসরি কমব্যাট করছে। তো সেক্ষেত্রে অন্যান্য রিজিওনাল দলগুলো মাত্র 34, 35, 42 এই কতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সুতরাং সংখ্যার নিরিখে সবসময় কংগ্রেস এগিয়েই থাকবে। কিন্তু যদি আমরা শতাংশ বিচার করি তবে দেখা যাবে কংগ্রেস এবং বিজেপি যেখানে সরাসরি ফাইট করছে সেখানে কংগ্রেসের রেট অফ সাকসেস 10%-এরও কম। বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপি জিতছে, কংগ্রেস কিন্তু খুব কম ক্ষেত্রে জিতছে। তো এটা কিন্তু রাহুল গান্ধীর বিরুদ্ধে একটা অসন্তোষ তৈরি হওয়ার মূল কারণ, এবং এই কারণটি কিন্তু ধীরে ধীরে আরো জোরালো হচ্ছে, শক্তি সঞ্চয় করছে, এবং কখন যে ঝড় হয়ে আছড়ে পড়বে কেউ বুঝতে পারছে না। কিন্তু প্রায় সমস্ত শরিক দলই রাহুল গান্ধীর নেতৃত্বে বিরুদ্ধে এবং রাহুল গান্ধীর নেতৃত্বকে তারা ভরসা করতে পারছে না। তারা জানে যে এভাবে যদি চলতে থাকে তাহলে নেক্সট যে লোকসভা ইলেকশন হবে 2029-এ সেখানেও বিজেপিকে হারানো সম্ভবপর হবে না। এবার সেক্ষেত্রে একটা জিনিস মনে হতে পারে যে অনেক তো নেতা রয়েছে, অখিলেশ যাদব রয়েছে যিনি 37টা আসন পেয়ে এবার বিজেপিকে একদম আটকে দিয়েছেন। 2014-19 সালে বিজেপি উত্তরপ্রদেশে এতটা ভালো ফলাফল করেছিল তাক লাগিয়ে দেওয়ার মতো। এবার কিন্তু সেই যে বিজয় রথ সেটা কিন্তু প্রতিহত করেছে সমাজবাদী পার্টি। অখিলেশ যাদবকে না করে তবে মমতা ব্যানার্জিকে ইন্ডিয়া অ্যালায়েন্সের মুখ করার চিন্তা ভাবনা কেন চলছে? তার মূল কারণটা হচ্ছে মমতা ব্যানার্জির পারফরমেন্স। তিনি কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন। হ্যাঁ, তার সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বুঝতে পারছি হয়তো অভিযোগগুলো সত্যি। সেটা হচ্ছে দুর্নীতি নিয়ে অভিযোগ রয়েছে, তার সরকারের বিরুদ্ধে নানা রকম কমিউনাল একটা ডিসব্যালেন্স তৈরি করা বা ইমব্যালেন্স তৈরি করা, সেটা নিয়েও একটা অভিযোগ রয়েছে, মারাত্মক অভিযোগ রয়েছে। আমি সেগুলোর বিশদে আর ঢুকছি না, কিন্তু তার সরকারের বিভিন্ন কার্যকলাপ নিয়ে অভিযোগ তো রয়েছে। কিন্তু তৎসত্ত্বেও তিনি কিন্তু পারফর্ম করে চলছেন। তার মানে কি পশ্চিমবঙ্গের মানুষ না ভেবেচিন্তে ভোট দেয়? না, সব মানুষই কিন্তু ভেবেচিন্তে ভোট দেয়। মানুষের মতো ভাবতে আর কেউ পারে না। সাধারণ মানুষ যেভাবে ভাবে সেই মতো করে কিন্তু আর কেউ ভাবতে পারে না। সেটাই অথেন্টিকের। মমতা ব্যানার্জির সোশ্যাল যে স্কিমগুলো রয়েছে না, সেটা মমতা ব্যানার্জির এই ধারাবাহিক ভালো পারফরমেন্সের মূল কারণ। যারা উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, এমনকি মধ্যবিত্ত, তাদের হয়তো এই স্কিমগুলোর ততটা দরকার পড়ে না। কিন্তু বেশিরভাগ ভোটার যে ব্র্যাকেটে পড়ে সেটা কিন্তু নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, এই ব্র্যাকেটে পড়ে। তাদের কিন্তু এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে স্কিমগুলো দেওয়া হচ্ছে সেটা কিন্তু তাদের কাছে অক্সিজেনের মতো, ভগবানের আশীর্বাদ সম, এবং সেটা কে দিচ্ছে?
মমতা ব্যানার্জি দিচ্ছে, তারা সেটাই বোঝে এবং সেই ভোটটা কিন্তু সরাসরি গিয়ে পড়ছে মমতা ব্যানার্জির ভোট বাক্সে। এবং এই সোশ্যাল স্কিমগুলো কিন্তু এখন ধীরে ধীরে কপিও হচ্ছে। বিভিন্ন রাজ্য কিন্তু মমতা ব্যানার্জির সোশ্যাল স্কিমগুলো নিচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে এই স্কিমগুলোর মধ্যে সারবত্তা রয়েছে, এই স্কিমগুলোর মধ্যে যথেষ্ট বিষয় রয়েছে এবং মানুষকে ভালো রাখার একটা ভাবনা রয়েছে। হতে পারে এই স্কিমগুলো নিয়ে অনেক দুর্নীতি হচ্ছে, কিন্তু এর যে কোর আইডিয়া সেটা কিন্তু প্রশংসাযোগ্য এবং সেটা কিন্তু মমতা ব্যানার্জিকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে এবং তার একটা লয়াল ভোট ব্যাংক তৈরি হয়েছে, যেটা কিন্তু ছেদ করা খুব কঠিন হয়ে পড়ছে বিরোধী দলের পক্ষে। এটা একটা কারণ। ২ নম্বর কারণ, মমতা ব্যানার্জি কিন্তু কখনো কংগ্রেসের আশ্রয়ে ভোট লড়েনি। একমাত্র তিনি ইন্ডি অ্যালায়েন্সের একমাত্র ব্যক্তি বা একমাত্র দল পরিচালনা করেন, যেই দল কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে ভোটে লড়েছে। অর্থাৎ তিনি কংগ্রেসকে নিয়ে বিজেপিকে হারায়নি, তিনি নিজের দমে বিজেপিকে হারিয়েছে। এবং একটি আসনে তো কংগ্রেসের এতদিনকার আসন অধীর চৌধুরীর মতো নেতা, তাকেও উড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, হতে পারে এর ব্যাকড্রপে কমিউনাল খেলা চলেছে, ইত্যাদি ইত্যাদি চলেছে, একটা বাইনারি চলেছে, কিন্তু যেটা রেজাল্ট সেটা রেজাল্ট। অর্থাৎ তিনি কিন্তু কংগ্রেসকে নিয়ে যেতেননি, তিনি নিজের দমে জিতেছেন। এটা কিন্তু অনেকের প্রশংসা কুড়িয়েছে। এবং ৩ নম্বর, যেখানে কংগ্রেসের বিজেপির সাথে সরাসরি 1-to-1 ফাইটে সাকসেস রেট 10%-এরও কম, সেখানে মমতা ব্যানার্জির সাকসেস রেট কিন্তু 70%-এরও বেশি। অর্থাৎ তিনি কিন্তু বিজেপির সাথে যখন সরাসরি সংঘাতে গেছেন অনেক ভালো রেজাল্ট করেছেন। তো এই জিনিসগুলো মমতা ব্যানার্জির পক্ষে যাচ্ছে। তাই বলে কি মমতা ব্যানার্জিকে খালি ইন্ডি অ্যালায়েন্সের মুখ করে দেওয়া হবে? আমার মনে হয় না। এই পথে অনেক জটিলতাও রয়েছে। প্রথম কথা, সিপিএম এর সাথে তার যে দীর্ঘমেয়াদী একটা শত্রুতা রয়েছে। সিপিএম ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তাদের কাছে নাম্বার নেই, কিন্তু ইডিওলজিক্যাল বেসের জন্য সিপিএম এর কিন্তু সবসময় একটা ওয়েট থাকে একটা অ্যালায়েন্সে। তারা মমতা ব্যানার্জিকে মেনে নেবে বলে মনে হয় না। দ্বিতীয়ত, তার সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে এবং যেভাবে বিভিন্ন বিষয় সামনে উঠে আসছে, আরজি কর সহ নানা রকম বিষয়, সেই দিক থেকে দেখলে কিন্তু মমতা ব্যানার্জির সরকারের যে খুব ভালো রেপুটেশন ন্যাশনালি রয়েছে তেমনটাও নয়। তার সোশ্যাল স্কিমগুলো মানুষের কাছে জনপ্রিয় ঠিকই, কিন্তু তার সরকারের বিরুদ্ধে যে সমালোচনা বা নিন্দাগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। এটাও একটা মমতা ব্যানার্জির বিপক্ষে যেতে পারে। এবং ৩ নম্বর, যেটা মূল আমার মনে হয়, কংগ্রেস কখনো এটা মেনে নেবে না। কারণ কংগ্রেস চিরকাল আধিপত্যবাদে বিশ্বাস করে, তারা দাদাগিরি দেখানো একটা দল। তারা চায় সবসময় তারা টপে বসে থাকুক, তাদের অ্যালায়েন্সরা তাদের প্রজার মতো আচরণ করুক। নায়ক যেন তাদের শিবির থেকেই হয়, নেতা যেন তাদের শিবির থেকেই হয়, প্রধানমন্ত্রী যেন তাদের শিবির থেকেই হয়। কংগ্রেস এই ব্যাপারটাকে সুনিশ্চিত করতে চায়। অর্থাৎ এখন যদি সবাই মিলে মমতা ব্যানার্জিকে মুখ করে দেয়, তবে হয়তো কংগ্রেসই ইন্ডিয়া অ্যালায়েন্স ছেড়ে বেরিয়ে যাবে। এই ইন্ডিয়া অ্যালায়েন্সের চেহারাটা অনেকটা থার্ড ফ্রন্ট বা ফেডারেল ফ্রন্টের মতো হবে। তার কি কনসিকুয়েন্স হতে পারে আমরা অতীতে ইলেকশনে দেখেছি। সুতরাং এই যে ইউনিটি, সেটা ব্রেক হয়ে যেতে পারে। এখন হ্যাঁ, কংগ্রেস যদি স্যাক্রিফাইস করে, অনেক সময় কংগ্রেস স্যাক্রিফাইস করে যখন তারা অনন্য উপায় হয়ে যায়, তারা যখন কোনো উপায়ান্তর আর দেখতে পায় না। যেমন ৯৫ সালে, ৯৬ সালে আইকে গুজরাল বা দেবগৌড়াকেও তারা প্রধানমন্ত্রী করেছিল, কিন্তু সেই সমস্ত সরকারের পরিণতি কী হয়েছিল আমরা সবাই জানি। আসলে কংগ্রেস ক্ষমতার বাইরে থাকতে চায় না। কংগ্রেস চায় যদি তারা সরকার গড়ে বা তাদের সাপোর্টে যদি কোনো জোট সরকার গড়ে, তবে প্রধানমন্ত্রী তাদের দল থেকেই হন। এটা তাদের একদম অঘোষিত একটা পলিসি, কিন্তু তারা এটা থরলি মেনটেন করবার চেষ্টা করে। সুতরাং কংগ্রেস এই সিদ্ধান্ত মানবে বলে মনে হয় না, যদি না কোনো দৈব দুর্বিপাকে তাদের মধ্যে এমন চেতনা জাগ্রত হয় যে এবার বিজেপিকে সরাতেই হবে, সেজন্য আমরা এত বড় একটা আত্মত্যাগ করব। সেক্ষেত্রে এরকম একটা ঘটনা বা সম্ভাবনা দেখা যেতে পারে, নচেত নয়। তো এই ছিল ব্যাপার। তবু আমাদের নজর থাকবে যে সত্যি সত্যি কি হয়। ভারতের রাজনৈতিক আঙিনাটা না খুব ইন্টারেস্টিং, বৈচিত্র্যময়। কখন যে কি ঘটে বলা খুব মুশকিল। তবে আপাতত মমতা ব্যানার্জির যা পারফরমেন্স, সেটা মমতা ব্যানার্জিকে একটা অন্যরকম জায়গায় তুলে দিয়েছে এবং সেটার জন্য কিন্তু তার প্রশংসা প্রাপ্য। এই জায়গাটা কিন্তু তিনি নিজে তৈরি করেছেন। তো অনেকেই তার বিরোধী,
অনেকেই তার কাজকর্মের বিরোধী, তার সরকার যেভাবে চলছে অনেকেই তার বিরোধী। কিন্তু যদি আমরা ব্যক্তিগত স্তরে দেখি একজন মহিলা কতখানি সংগ্রাম করে এতটা উঠে এসেছে এবং আজকে তাকে বিরোধী জোটের মুখ করবার পরিকল্পনা চলছে, সেটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট স্টাডি হতে পারে পরবর্তীকালে রাজনীতি নিয়ে যারা আলোচনা করবেন তাদের জন্য। এই ছিল আজকের বিষয়, এই ছিল আজকের আলোচনা। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে আমি বারবার অনুরোধ করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে যখনই কোনো নতুন ভিডিও আসবে সেটা আপনার কাছে তার নোটিফিকেশান যাবে এবং আপনি তক্ষুনি এই ভিডিওটি দেখে নিতে পারবেন। আমরা বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। তা আজকে এটাই ছিল বিষয়। কালকের আলোচনায় অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সুতরাং স্টে টিউনড, ভালো থাকবেন।